সুপ্রিয় নবম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এসো আজ আমরা মূল ক্লাসে চলে যাই। আমরা আজ করব বাংলা প্রথম পত্রের বই পড়া প্রবন্ধটি। বই পড়া। এসো আমরা বোর্ডে শিরোনাম, পাঠ শিরোনাম লিখে দিই। বই পড়া, লেখক প্রমথ চৌধুরী। বই পড়া, লেখক প্রমথ চৌধুরী। তাহলে বই পড়া গল্পের লেখকের নাম প্রমথ চৌধুরী। এখন জেনে নিব তিনি কত সালে জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন 1868 সালের 7ই আগস্ট। তিনি মৃত্যুবরণ করেন 1868 সালের 7ই আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করেন 1946 সালের 2রা সেপ্টেম্বর। 1946 সালের 2রা সেপ্টেম্বর। 2রা সেপ্টেম্বর। দেখো এখানে আমরা 4টা প্রশ্ন পেয়ে গেছি। 1. প্রমথ চৌধুরী রচিত গল্পের নাম কি? বই পড়া। বই পড়া। 2. বই পড়া গল্পের লেখকের নাম কি? প্রমথ চৌধুরী। 3 নম্বর প্রশ্ন হতে পারে যে প্রমথ চৌধুরী কত খ্রিস্টাব্দে বা কত সালে জন্মগ্রহণ করেন? 1868 সালে। কত সালে মৃত্যুবরণ করেন? 1946 সালে। তাহলে দেখো এখানে আমরা 4টা প্রশ্ন পেয়ে গেছি। তোমরা এগুলো খাতায় নোট করে নিবে। এখন আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নিব। লেখক প্রমথ চৌধুরী 1868 সালে যশোরে জন্মগ্রহণ করেন। কোথায়? যশোরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস পাবনা জেলার হরিপুর গ্রামে। তার শিক্ষা জীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ। তিনি 1890 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে MA ডিগ্রি লাভ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ বীরবলের হালখাতা, আকুতি, প্রবন্ধ সংগ্রহ, পদচারণ ইত্যাদি। এগুলো হলো তার উল্লেখযোগ্য গ্রন্থ। প্রমথ চৌধুরী 2রা সেপ্টেম্বর 1946 সালে কলকাতায় পরলোক গমন করেন। এখন আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিলাম। তাহলে জেনে নিলাম লেখকের জন্মসাল এবং মৃত্যুসাল এবং উল্লেখযোগ্য কিছু গ্রন্থ এবং তিনি কত খ্রিস্টাব্দে বা কত সালে তিনি বিভিন্ন ডিগ্রি লাভ করেন, এগুলো সম্পর্কে আমরা জেনে নিলাম। এখন আমরা জেনে নিব পাঠ পরিচিতি সম্পর্কে। বই পড়া প্রবন্ধটি প্রমথ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে। প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে। প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে। একটি লাইব্রেরির বার্ষিক সভায় প্রবন্ধটি পঠিত হয়েছিল। আমাদের পাঠচর্চার অনুপাস যে শিক্ষা ব্যবস্থার ত্রুটির জন্য ঘটেছে তা সহজে লক্ষণীয়। আর্থিক অনটনের কারণে অর্থকরী নয় এমন সবকিছুই এদেশে অনর্থক বলে বিবেচিত। সেজন্য বই পড়ার প্রতি লোকের অনীহা দেখা যায়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবে
ভাবে বই পড়া দরকার, কারণ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, কারণ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, বা সুশিক্ষিত লোক মাত্রই নিজে নিজে শিক্ষিত, মানে স্বশিক্ষিত মানে নিজের নিজে শিক্ষা, নিজে নিজে শিক্ষা। যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার, তাহলে আমাদেরকে যথেষ্ট শিক্ষিত হলে আমাদের মনের প্রসারতা দরকার আছে, কারণ স্বশিক্ষাটা আমাদের সবারই দরকার। স্বশিক্ষা না হলে যতই শিক্ষিত হন আপনি সুশিক্ষিত হতে পারবেন। তার জন্য বই পড়ার অভ্যাস বাড়াতে হবে, এর জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন। বাধ্য না হলে লোকে বই পড়ে না। লাইব্রেরিতে লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে। বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরী বই পড়ার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে উপস্থাপন করেছেন। তিনি বই পড়ার উপরে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, কারণ তিনি চিন্তা করলেন যে বই যদি না পড়ে তাহলে আমাদের যথেষ্ট জ্ঞান আহরিত হবে না। এখন পাঠের উদ্দেশ্যটা কি? প্রমোদ চৌধুরী বই পড়া এই প্রবন্ধে বা এই গদ্যে কি বলতে চেয়েছেন, উদ্দেশ্যটা কি? প্রবন্ধটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীকে জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধি এনে দিতে পারে, জ্ঞান ও সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা উপলব্ধি করা। তাহলে এই পাঠের উদ্দেশ্যটা হলো জ্ঞান ও সাহিত্য চর্চায় প্রয়োজনীয়তা উপলব্ধি করা। এখন আমরা মূল ভাব সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে আমরা আলোচনা করেছি লেখক পরিচিতি, পাঠ পরিচিতি আর পাঠের উদ্দেশ্য। এখন আমরা মূল ভাব সম্পর্কে আলোচনা করব। মননশীল প্রবন্ধকার প্রমোদ চৌধুরী বই পড়া প্রবন্ধে বই পড়ার উপযোগিতা ও পাঠকের মন মানসিকতা নিয়ে আলোচনা করেছেন। তিনি পাঠকের মন মানসিকতা নিয়ে আলোচনা করেছেন। এই প্রবন্ধে লেখক বই পড়ার প্রয়োজনীয়তা ও অপরিহার্যতা সম্পর্কে তার মতামত ও যুক্তি প্রমাণ উপস্থাপন করেছেন। আমাদের পাঠে অনভ্যাসের কারণ হিসেবে লেখক মূলত শিক্ষা ব্যবস্থাকে দায়ী করেছেন। তিনি বলেছেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদেরকে অর্থ উপার্জন করতে শেখায়, কিন্তু সুপ্ত হৃদয় ব্যক্তিকে প্রস্ফুটিত করে না। অর্থাৎ আমাদের ভিতরে সুপ্ত মানে কি? ঘুমন্ত। আমাদের ভিতরে যে প্রতিভাটা আছে সেটাকে জাগ্রত করার কথা বলেছেন। যে কারণে সবাই শিক্ষার ফল হাতে হাতে পেতে আগ্রহী। যে শিক্ষার সাথে আর্থিক যোগ নেই সেই শিক্ষা আমাদের কাছে অনর্থক বলে বিবেচিত হয়। তাই বই পড়ার প্রতি লোকের বা আমাদের প্রবল অনিচ্ছা, অনাগ্রহ। তাহলে বই পড়ার প্রতি আমাদের অনাগ্রহটাকে বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষা দেওয়া হয় তা অপূর্ণ হওয়ায় এই মারাত্মক অবস্থার সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের প্রতিষ্ঠান থেকে যে লব্ধ শিক্ষা, সেই শিক্ষাটা আমাদেরকে আরো জ্ঞান অর্জন করে বা আরো বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করে সেটাকে বাড়াতে হবে। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত বা সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত, অর্থাৎ যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসারতা দরকার। তাহলে মনের প্রসারটাকে বাড়াতে হলে আমাদেরকে অনেক বেশি করে বই পড়তে হবে, অনেক সময় দিয়ে বই পড়তে হবে, যা পাঠ অভ্যাসের মাধ্যমে কেবল সম্ভব। আমরা যদি পাঠে মনোনিবেশ করি তাহলে সেটা সম্ভব। স্বশিক্ষিত ব্যক্তি নিজেকে প্রকৃতভাবে চিনতে ও জানতে পারে। এই কারণে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এর জন্য সুপরিকল্পিতভাবে লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। আর বাধ্য না হলে যে লোকে বই পড়ে না এই ধারণার অবসান ঘটাতে হবে, তবেই উন্নতি সম্ভব। প্রগতিশীল বিশ্বের সাথে বা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই। তাহলে আমাদেরকে বেশি বেশি বই পড়তে হবে। জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে বই পড়তে হবে। আমরা জেনে নিলাম
বই পড়া প্রবন্ধ থেকে বা বই পড়া গল্পটি থেকে আমরা বা গদ্যটি থেকে আমরা জেনে নিলাম লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, পাঠের উদ্দেশ্য, মূল ভাব। এখন আমরা জেনে নিব কিছু কঠিন শব্দার্থ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালোভাবে পাঠটি উপভোগ করার চেষ্টা করতেছো। অবশ্যই আমরা যেগুলো তোমাদের কাছে মনে হবে নোটস করা দরকার সেগুলো তোমরা খাতায় লিখে রাখবে। এখন এসো আমরা কিছু কঠিন শব্দার্থ জেনে নিই। শব্দার্থ আমরা যখন পড়তেছি, মূল ভাব পড়তেছিলাম, তখন কিছু কঠিন শব্দ আমরা বলেছি, যেমন শৌখিন, রুচিবান। শৌখিন অর্থ কি? রুচিবান। শৌখিন অর্থ রুচিবান। শৌখিন অর্থ রুচিবান। তারপরে আমরা পড়েছিলাম সুসার অর্থ সুবিধা। সুসার অর্থ সুবিধা। তারপরে আমরা বলেছিলাম জজ অর্থ বিচারক, জজ। তোমাদের বাংলা বইয়ে আছে, দেখবে তোমরা, জজ অর্থ বিচারক, জজ অর্থ বিচারক। আবহমান কাল, আবহমান কাল। আবহমান কাল অর্থ কি? আবহমান কাল অর্থ চিরকাল। আবহমান কাল অর্থ কি? চিরকাল। আবহমান কাল অর্থ চিরকাল। এখন আমরা জেনে নিব সল্লাসে অর্থ আনন্দ। সল্লাসে, সল্লাসে অর্থ আনন্দ। সল্লাসে অর্থ আনন্দে। তারপরে আমরা বলেছিলাম স্বশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত। সেখান থেকে স্বশিক্ষিত অর্থ নিজে নিজে শিক্ষিত। স্বশিক্ষিত অর্থ নিজে নিজে, অর্থ নিজে নিজে। স্বশিক্ষিত অর্থ নিজে নিজে শিক্ষিত। প্রচ্ছন্ন অর্থ গোপন। প্রচ্ছন্ন অর্থ গোপন। প্রচ্ছন্ন অর্থ গোপন। জেনে নিব গতাসু। গতাসু অর্থ মৃত। গতাসু অর্থ মৃত। কাঁদদানি অর্থ বাহাদুর। কাঁদদানি অর্থ বাহাদুর। এখন আমরা শব্দার্থগুলো আবার একটু পড়ি। যেমন শৌখিন অর্থ রুচিবান, সুসার অর্থ সুবিধা, জজ অর্থ বিচারক, আবহমান কাল অর্থ চিরকাল, সল্লাসে অর্থ আনন্দ, স্বশিক্ষিত অর্থ নিজে নিজে শিক্ষিত, প্রচ্ছন্ন অর্থ গোপন, গতাসু অর্থ মৃত, কাঁদদানি অর্থ বাহাদুর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা শব্দার্থগুলো ভালো করে বুঝেছো এবং খাতায় লিখে নিয়েছো। এখন আমরা বোর্ড মুছে আমরা আসবো কিছু বহু নির্বাচনী প্রশ্ন। কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমরা এখন লিখব। বহু নির্বাচনী কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমরা এখন জেনে নেব। যথার্থ শিক্ষিত হতে হলে কি দরকার? যথার্থ শিক্ষিত হতে হলে কি দরকার? কি দরকার? ক, খ, গ, ঘ। তাহলে যথার্থ শিক্ষিত হতে হলে আমাদের কি দরকার? মনের প্রসাদ দরকার। তাহলে আমরা মনের
প্রসার, পরপালা প্রসার, মনের প্রসার দরকার। তাহলে এখানেও কিছু লেখা থাকবে, এখানে লেখা থাকবে, এখানে লেখা থাকবে, অর্থাৎ সঠিক যেটা সেখানে আমরা কালো বল পয়েন্ট কলম দিয়ে বৃত্তটি ভরাট করে নেব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো আমরা কিভাবে নৈবেদিক প্রশ্নের আনসারগুলো দিই। এখন দেখো, আমি আরো একটা প্রশ্ন তোমাদেরকে লিখতেছি, দেখো তোমরা লিখে নাও। যেমন আমরা লিখতে পারি, বই পড়া প্রবন্ধটি, বই পড়া প্রবন্ধটি, প্রবন্ধটি, প্রবন্ধটি কার লেখা? উত্তর, বই পড়া প্রবন্ধটি কার লেখা? প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী। বই পড়া প্রবন্ধটি কার লেখা? প্রমথ চৌধুরী। আবার আমরা 3 নম্বরে লিখতে পারি, প্রমথ চৌধুরী রচিত গল্পে বা গদ্যে বা প্রবন্ধে রচিত গল্পের নাম? উত্তর, বই পড়া। বই পড়া। তাহলে প্রমথ চৌধুরী রচিত গল্পের নাম কি? উত্তর, বই পড়া। এখন আমরা 4 নম্বরে লিখতে পারি, প্রমথ চৌধুরী, প্রমথ চৌধুরী, প্রমথ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন? প্রমথ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন বা কত সালে মৃত্যুবরণ করেন? তাহলে জন্মগ্রহণ করেন 1868 সালে। জন্মগ্রহণ করেন 1868 সালে। এভাবে করে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো উত্তর লিখতে পারি বা জানতে পারি। বা প্রমথ চৌধুরী কত খ্রিস্টাব্দে বা কত সালে মৃত্যুবরণ করেন? তাহলে কত সালে মৃত্যুবরণ করেন? 1946 সালে 2রা সেপ্টেম্বর। এখন আমরা জেনে নিব কিছু জ্ঞানমূলক প্রশ্ন। কিছু জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন। কিছু জ্ঞানমূলক প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো যে আমরা যদি সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক উত্তরটা যদি সঠিকভাবে না দিতে পারি তাহলে আমাদের প্রশ্নের মান কমে যায়। তোমরা অবশ্যই চেষ্টা করবে জ্ঞানমূলক প্রশ্নটা সঠিকভাবে লেখার জন্য। তাহলে এসো আজ আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন জেনে নিই। শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি? শিক্ষার সর্বপ্রথম বা সর্বপ্রধান অঙ্গ কোনটি? শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি? কোনটি? তোমরা সকলেই জানো, সাহিত্য চর্চা। উত্তর, সাহিত্য চর্চা। 2 নম্বরে আমরা বলতে পারি যে প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? প্রমথ চৌধুরীর ছদ্মনাম। তোমরা সকলেই জানো প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। এগুলো তোমরা অবশ্যই সাধারণ জ্ঞানে বা জ্ঞানমূলক এমনিতেই জ্ঞানমূলক প্রশ্নে তোমরা
লিখতে পারবে যদি আসে, আর এমনি সাধারণ জ্ঞানের জন্য তোমরা মাথায় ধরে রাখতে পারবে যদি তোমরা মনোযোগ দিয়ে পড়ো। আচ্ছা, এখন লিখতে পারো ডেমোক্রেসি অর্থ কি? ডেমোক্রেসি অর্থ গণতন্ত্র। ডেমোক্রেসি অর্থ কি? উত্তর গণতন্ত্র। ডেমোক্রেসি শব্দের অর্থ হলো কি? গণতন্ত্র। ডেমোক্রেসি শব্দের অর্থ কি? শব্দের অর্থ কি? উত্তর হবে কি? গণতন্ত্র। তাহলে এগুলো আমরা সাধারণ জ্ঞানমূলকের জন্য আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমরা ক্লাস করে জেনেছি যে একটা গল্পের ভিতরকার কি, অর্থাৎ লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, উদ্দেশ্য, মূল ভাব। তারপরে আমরা জেনে নিলাম কিছু কঠিন শব্দার্থ, তারপরে জেনে নিলাম বহু নির্বাচনী প্রশ্ন কিভাবে আসবে, তারপরে জেনে নিলাম আমরা তোমাদের কিছু জ্ঞানমূলক প্রশ্ন। এখন আমরা জেনে নেব ছোট ছোট মূল্যায়নমূলক প্রশ্ন। এতক্ষণ ক্লাস শেষে আমরা যা বুঝলাম, তাহলে মূল্যায়নে এসে আমরা বলতে পারি প্রমোদ চৌধুরী রচিত গল্পের নাম কি? উত্তর বই পড়া। বই পড়া গল্পের লেখকের নাম কি? প্রমোদ চৌধুরী, বা বই পড়া প্রবন্ধের লেখকের নাম কি? প্রমোদ চৌধুরী। তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বা কত সালে জন্মগ্রহণ করেন, তিনি কত সালে মৃত্যুবরণ করেন। তারপরে আমরা এখানে লিখছি যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি, প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি, ডেমোক্রেসি শব্দের অর্থ কি। তাহলে এগুলো আমাদের জ্ঞান ছোট ছোট প্রশ্ন বা মূল্যায়নমূলক প্রশ্নে আমরা করতে পারি। ঠিক আছে, এখন আমরা সর্বশেষে আমরা বাড়ির কাজ লিখি। বাড়ির কাজ তোমরা সকলেই খাতায় এই প্রশ্নটি লিখে রাখবো, এবং যখন আমাদের স্কুল খোলা হবে আমরা সেই প্রশ্নগুলো তোমাদেরকে দেখবো। তোমাদের প্রশ্নগুলো দেখবো। লেখো বাড়ির কাজ। বই পড়ার অভ্যাস। বাড়ির কাজ। বই পড়া। হ্যাঁ, লেখো বই পড়ার অভ্যাস কিভাবে আরো বৃদ্ধি করা যায়? কিভাবে আরো বৃদ্ধি করা যায়? বই পড়ার অভ্যাস কিভাবে আরো বৃদ্ধি করা যায় এই বিষয়ে তোমার প্রস্তাব। এই বিষয়ে তোমার প্রস্তাব। তাহলে বই পড়ার অভ্যাস কিভাবে আরো বৃদ্ধি করা যায় এ বিষয়ে তোমার প্রস্তাব লিখে নিয়ে আসবে। আমরা স্কুল যখন খুলবে তখন আমরা দেখব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আশা করছি তোমরা সকলে ক্লাসটি ভালোভাবে উপভোগ করেছো, বুঝতে পেরেছো বই পড়া প্রবন্ধে লেখক কি বলতে চেয়েছেন। তোমরা বাসায় আরো বেশি বেশি করে পড়বে, ক্লাসটি ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। সবাই সুস্থ থাকবে, আমিও ভালো থাকার চেষ্টা করব। শেষ প্রান্তে এসে শুধু এইটুকুই বলবো, লেখাপড়ার বিকল্প কিছু নাই। এই বলে আমি মমতা রায়, পৌরকলা উচ্চ বিদ্যালয়, সদর, নোয়াখালী বিদায় নিয়েছি। সবাই ভালো থাকবে।